শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। দোয়া করি প্রত্যেকে যার যার বাসায় শিশু নিরাপদে থাকুন। তো আজকে যে পাঠটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ জ্যোতিচিহ্ন, যেটা আমাদের ক্লাস চলাকালীন সময়ে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছিলাম। আমি তারপরেও আরেকবার নতুন পাঠে যাওয়ার আগে এটা মনে করিয়ে দিচ্ছি। জ্যোতিচিহ্নের আরেকটা নাম সেটা হচ্ছে ছেদচিহ্ন। আশা করি সবার মনে পড়ছে। এই ছেদচিহ্ন যেটাকে বলা হয় ছেদ, এই যে ছেদ চিহ্ন, জ্যোতিচিহ্নের আরেক নাম ছেদ চিহ্ন। জ্যোতিচিহ্ন হচ্ছে যে সেটা যেটাকে বলা হয় বাক্যের মধ্যে যে সকল সাংকেতিক চিহ্নগুলো রয়েছে, সেই সকল সাংকেতিক চিহ্ন যা দ্বারা মানে আমরা একটা বাক্য, পরিপূর্ণ বাক্য দেখতে পাচ্ছি, সেখানে অনেকগুলো চিহ্ন যার যার একটা নিজস্ব নাম রয়েছে। এই যে নিজস্ব নাম থাকাকালীন ওদেরকে আমরা এক একটা চিহ্নকে এক একটা নামে ডাকি। যেমন ধরো কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, কোলন, ড্যাশ, হাইফেন, লোভ চিহ্ন, ব্র্যাকেট। আমি প্রত্যেকটা চিহ্ন যাতে সহজে আকৃতি অনুসারে আমরা দেখতে পারি সেরকম আমি দুইটা ছবি তোমাদেরকে দিয়ে দিলাম। এই ছবিগুলো আমরা যদি ভালো করে দেখি কোনটা কখন কিভাবে থামা হয়, কিভাবে কতটুকু যেতে হবে, কতটুকু গিয়ে আমরা থামবো, সেটা আমরা বুঝতে পারবো। আশা করি এটা আমরা ক্লাসে যেমন আলোচনা করছি আজকে একটু মনে করিয়ে দিচ্ছি, যাতে আমরা নতুন পাঠে যাওয়ার আগে এটা যাতে আমরা একদম মাইন্ড থেকে সরিয়ে না ফেলি। যাই হোক, কমা হচ্ছে যে সেই চিহ্ন যেটা কমা, এই যে কমাটা কমা দ্বারা যেটা বোঝায় যে কোনো কিছু লিখতে গিয়ে যখন আমরা জ্যোতিচিহ্ন ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে যে কমা। এই কমাটা সবসময় বাক্যের এক একটা পদ মানে এক একটা শব্দ, যে শব্দগুলো এক একটা পাশাপাশি থাকাকালীন সময়ে তাদের মধ্যবর্তী আমরা একটা কমা ব্যবহার করি। এই কমাটার দ্বারা আমরা বিভিন্ন পদকে আলাদা পদে আমরা কী করি, পৃথক করি। এই যে পৃথক করার জন্য যে চিহ্নটা সর্বপ্রথম ব্যবহার করি সেটাই হচ্ছে যে আমার কমা, যেটার আকৃতিটা এরকম দেখতে পাচ্ছি। এই যে তারপরে হচ্ছে এগুলো কিন্তু আমি বিশদভাবে আলোচনা করেছিলাম, তারপরে এখন একবার মনে করার জন্য জাস্ট মনে করাই দেওয়া তোমাদের। সেমিকোলনের আকৃতিটা হচ্ছে ঠিক এরকম, উপরে একটা ডটের মতো, নিচে একটা কমা, তারপরে দুইটা মিলেই হয় কি তোমার সেমিকোলনটা তখনই ব্যবহৃত হয় যখন আমরা একাধিক বাক্য যেগুলো স্বয়ংসম্পূর্ণ, যারা একেবারে স্বাধীন, এই যে স্বাধীন বাক্যগুলোকে যখন আমরা মাঝে মাঝে জায়গায় গিয়ে তাদের ওখানে আমরা, যেমন ধরো এই তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। আমি উদাহরণটা লিখিয়ে দিচ্ছি না, এটা আমরা বইয়ে পাবো। এই যে দেখিতেছিলেনের পরে একটা চিহ্ন দেখা যাচ্ছে, যেই আকৃতি চিহ্নটা দেখলেই আমরা কি বুঝতে পারবো যে এটা সেমিকোলন চিহ্ন। আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তোমার সেমিকোলন চিহ্ন, আর এটা হচ্ছে ক্ষমা। এই যে সেমিকোলন চিহ্ন, তিনি শুধু তামাশা দেখিতেছিলেনের পরে হচ্ছে তোমার সেমিকোলন চিহ্ন, যেটা বইয়ে আছে। তারপর হচ্ছে কোথাকার জল কোথায় গিয়া পড়ে। এই দুইটা কিন্তু দুজনেই স্বাধীন। আমরা চাইলে এই দুইটা বাক্যকে আলাদা আলাদা করে অর্থ প্রকাশ করতে পারি। যেমন কোথাকার জল কোথায় গিয়া পড়ে, এটা দিয়েও কিন্তু মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। আবার তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, এই যে তামাশা দেখা, তিনি তামাশা দেখিতেছিলেন, এটাও কিন্তু স্বাধীন। সেজন্য বলা হয় যেখানে দুইটা স্বাধীন বাক্যের উপস্থিতি দেখা যায়, দুইটা স্বাধীন বাক্যের মধ্যে একটা স্বাধীন বাক্য এবং আরেকটা স্বাধীন বাক্য, এই দুইটাকে আমরা একটা বাক্যে রূপান্তর করার সময় মাঝখানে যে চিহ্নটা ব্যবহার করি সেটাই হচ্ছে যে সেমিকোলন। অথচ দেখো, এই যে পুরো বাক্যটার মধ্যে একটা বাক্য কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, আরেকটা বাক্য কিন্তু পরিপূর্ণ অর্থ, মানে ওটা চাইলেই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল নাও হতে পারে। কিন্তু আমি মনের ভাব প্রকাশের জন্য আমরা কী করলাম, দুইটাই আমার এই মুহূর্তে দরকার। এই যে দুইটাই দরকার কথা বলা, কিন্তু দুইটা স্বাধীন কথা বলার মাঝখানেও দুইটা বাক্য আমরা একসাথে করার জন্য সেই সাথে ওরা দুজনেই স্বাধীন, এই যে স্বাধীনের মাঝখানে যে চিহ্নটা ব্যবহার করলাম, যে আকৃতিটা ব্যবহার করলাম, সেটাই হচ্ছে তোমার সেমিকোলন। তারপর আসি দাড়ি একেবারেই
আমরা কম বেশি সবাই জানি দাড়িটা হচ্ছে যে সেটার এই চিহ্নটা তখনই ব্যবহার করি যখন আমি আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো এবং আমার কথা দ্বারা আমি অন্যের কাছে পুরোপুরি আমার মনের কথাটা পৌঁছে দিতে পারবো। সেটাই হচ্ছে যে কি আমার দাড়ি, সেটা কম বেশি সব। প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে যে বিপরাশী প্রশ্নবোধক চিহ্ন এটা যেটা দ্বারা আমার প্রশ্ন করা বোঝায়, মানে তার কাছে আমার কোনো কিছু জানার আছে এবং তার আমি উত্তরের অপেক্ষায় আছি। সেটাই হচ্ছে যে আমি যে বক্তা অন্যের কাছে যে কথাটা প্রশ্ন করলেন, যে কথাটা জানতে চাইলো, সেটাই হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন। তারপরে হচ্ছে যে কি কোলন চিহ্নটা আগে কখনো দেখেছি? আশা করি দেখেছি। হয়তো কোথায় ব্যবহৃত হয়, কীভাবে ব্যবহৃত হয় সেটা দেখে, কোথায় ব্যবহৃত হয়েছে সেটা দেখেছি, ঠিক আছে। যেমন ধরো কোনো একটা কথা বলতে গেলাম যেটা হলো বিবৃতিমূলক কথা, এটা সম্পূর্ণভাবে অন্যের কাছে দৃষ্টিগোচর করানোর জন্য আমরা কি করি? কুলন ব্যবহার করি। যেমন ধরো আমি তোমাদেরকে এটাও বলতে পারি, আমরা আমাদের পাঠ থেকেই দেখি, যেমন জ্যোতিচিহ্ন কত প্রকার। এখন কত প্রকার আমি বলতে পারতেছি না, কারণ এগুলা ছাড়াও আমাদের অনেক কিছুই আছে, ঠিক আছে, কিন্তু মনেও করতে পারছি না। এখন কি করব? জ্যোতিচিহ্ন বিভিন্ন প্রকার বলেই আমরা কি করতে পারি? এরকম কোলন চিহ্ন ব্যবহার করে এই যে কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, কোলন, ড্যাশ ইত্যাদি দেখাবে। এই যে আমি কিছু একটা বলতে গেলাম, বিবৃতিমূলক কথাগুলো বলতে গিয়ে আমি কি করলাম, যে সেখানে গিয়ে যে চিহ্নটা ব্যবহার করেছি সেটাই হচ্ছে তোমার কি? কোলনের পরে আসি ড্যাশ আর হাইফেন কিন্তু তেমন কোনো মানে একেবারেই তফাৎ বলে তেমন মনে হয় না, কিন্তু দেখতেই অনেকটা কাছাকাছি। হাইফেনের চেয়ে ড্যাশ কিন্তু একটু লম্বা, তবে দুটি যখন তুমি পাশাপাশি রাখবে তখনই বুঝতে পারবে কে লম্বা কে খাটো। দুটি হাইফেন পাশাপাশি জোড়া লাগালে এটা কি হয়ে যায়? ড্যাশ হয়ে যায়, কারণ হাইফেন হচ্ছে যে কি ছোট আর ড্যাশ বড়। যখন দুইটা হাইফেনকে তুমি একসাথে জয়েন দিবে তখন সেটা হবে যে ড্যাশ। এই ড্যাশটা কোনো কথার যখন তুমি অন্যের কাছে পৌঁছা যাও অসম্পূর্ণ থাকলে সেটা শেষে গিয়েই কি ব্যবহার করতে পারো? ড্যাশ। মানে একটা কথা বলতে যাচ্ছি, হঠাৎ করে আবার কি হলো, থেমে গেলাম না, আমার কথাটা কি অসম্পূর্ণই থেকে গেল, কিন্তু শ্রোতা কিন্তু আমার কাছ থেকে শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। ওই মুহূর্তে আমি কী চিহ্ন ব্যবহার করতে পারি? ড্যাশ চিহ্ন। এটাই হচ্ছে তোমার ড্যাশ। আমার এখানে যে তোমরা ভালো করে না বোঝো, দুটো আমি ছবি দিলাম, ওই ছবির মধ্যে একদম তালিকা অনুসার আছে। তারপর হচ্ছে যে কি কোলন ড্যাশ। তারপর আসি হাইফেন একটু আগেই বলেছি, হাইফেন হচ্ছে যে একেবারেই ড্যাশের মতোই, তবে ড্যাশের মতো হলো হাইফেনটা কিন্তু কি লম্বা না কাঠো? ড্যাশ হচ্ছে লম্বা আর হাইফেনটা হচ্ছে যে খাটো। এই যে দুইটা হাইফেন যখন আমি যুক্ত করব তখন সেটা হয়ে যাবে ড্যাশ। তাহলে ড্যাশের চেয়ে ছোটো যেটা সেটাই হচ্ছে যে হাইফেন। তারপরে আসি লোভ চিহ্ন। আরেকটা কথা, সেখানে হচ্ছে হাইফেনটা, এগুলো আসলে ক্লাসটা যেহেতু আগে হয়ে গেছে সেজন্য আমি বিশদ আলোচনা না করে শুধু মনে করিয়ে দিচ্ছি, মনে করার চেষ্টা করছি। হাইফেনটা তখনই ব্যবহৃত হয় যখন আমার অনেকগুলা সমাসবদ্ধ পদ যখন থাকে, সেখানে আমরা কি করি? হাইফেন ব্যবহার করি। হাইফেনটা কিন্তু অনেকগুলো যখন শব্দ তৈরি করা হয় সেগুলো শব্দের মধ্যে হাইফেন ব্যবহার করি। ব্যবহার করার পরে তারপর দুবার যদি বসে, আমার শব্দগুলো পরপর দুবার বসে, সেখানে কিন্তু আমরা হাইফেন দিতে পারি। যেমন বাবা মা। তারপরে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা ধরে গেল, একটু উদাহরণ দেওয়া যেতে পারে। হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা ধরে গেল, যে হাঁটতে হাঁটতে সেখানে কি ব্যবহার করা যায়? হাইফেন ব্যবহার করা যায়, কারণ দুইটা শব্দই আমরা কী করছি? পাশাপাশি ব্যবহার করছি। দুইটা শব্দ পাশাপাশি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? হাইফেন ব্যবহার করতে পারি।
আমার মনে হচ্ছে আমি কুলন ড্যাশটা একেবারেই বলি নাই। কুলন ড্যাশটা এর আগে অনেকবার আলোচনা করছি, তারপরে আরেকবার বলছি। কুলন ড্যাশ হচ্ছে যে সেটা যেটা দৃষ্টিগোচর, যেমন উদাহরণ দিতে গিয়ে আমি কি ব্যবহার করতে পারি, কুলন দিতে পারে। ঠিক তদ্রূপ উদাহরণের পাশাপাশি কুলন ড্যাশটাও কি ব্যবহার করা যায়। যেমন এই যে একটু আগে বললাম যে জ্যোতিচিহ্ন বিভিন্ন প্রকার, সেটা কি, যেমন ধরো পদ, পদ কত প্রকার ও কি কি। তাহলে আমি লিখলাম কি, পদ 5 প্রকার, পদ 5 প্রকার। যেখানে এই যে 5 প্রকার, 5 প্রকারের মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি, কুলন ড্যাশটা ব্যবহার করতে পারি। এই যে কুলন ড্যাশ ব্যবহারের ক্ষেত্রে আমরা কি, এক কথায় ড্যাশ এবং কুলন ড্যাশ কাছাকাছি নয়, কিন্তু কুলন আর কুলন ড্যাশ কাছাকাছি। কুলন যেখানে ব্যবহার করা হয়, কুলন ড্যাশটাও ঠিক সেখানেই ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে যে কি, লোভ চিহ্ন। লোভ, লোভ চিহ্ন কোনো বর্ণ বিশেষের লোভ বোঝাতে। লোভ মানে কি, লোভ মানে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হওয়া। লোভ মানে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হওয়া, যে চলে আছে, মানে একটা কি বর্ণ। যেমন মাথার পরে জ্বলছে রবি, মাথার পরে জ্বলছে রবি, এই যে পরেই, পরে জ্বলছে রবি, এই যে পরের এখানে আমরা কী চিহ্ন ব্যবহার করতে পারি, লোভ চিহ্ন। এই উদাহরণটা আমরা বইও একবার দেখবো, যেমন তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে, যেটা বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্য বই, সেখানে 207 পৃষ্ঠায় আছে। হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট তো কম বেশি সবাই চিনি, সবাই জানি কোথায় কখন ব্যবহার করা হয়। যেমন ব্র্যাকেটটা ব্যবহার করা হয়, ব্র্যাকেটের তো 3টা চিহ্ন আছে। একটা হচ্ছে তোমার, তারপর ফার্স্ট ব্র্যাকেট বলি, সেকেন্ড ব্র্যাকেট বলি, থার্ড ব্র্যাকেট বলি। ব্র্যাকেট, ব্র্যাকেট 3টা, বিশেষ করে বাক্যের নিয়ম শৃঙ্খলাটা ঠিক রাখার জন্য। এই যে আমরা 3টা, যেটাকে আমরা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী বলতে পারি। কোনো বক্তব্যকে বিশদভাবে আলোচনা করার জন্য আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। এসব কিছু আসলে আমার কাজের উপরে, আমার ব্যবহারের উপরে নির্ভর করে। ওকে, ধন্যবাদ শিক্ষার্থীরা। আশা করি আমার কিছু মনে করে দেওয়ার কারণে যে আমরা পুনরায় বিগত ক্লাসটি একটু আলোচনা করেছি, এই জন্য যাতে একেবারেই ভুলে না যায়। আশা করি সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিজে এবং নিজের পরিবারের প্রতি সজাগ থাকবো।